পরীক্ষা হলে জিজ্ঞেস করলে তোমাকে এই যে লিচ উইলকিনসন কেন এটা তোমাকে বলতেই হবে। হ্যাঁ, লিচ উইলকিনসন ক্যানোলা এটা হলো ট্র্যাডিশনাল বক্তব্য। এটা আছে এখনো, সিএমএইচ আছে এখনো, এটা যেহেতু বার্ডেমেও আছে, তো এগুলো লিচ উইলকিনসন ক্যানোলা এখনো আছে। কিন্তু এখন আসলে কি করা হয়, এমআর সিরিজ এমআর ক্যানোলাতে করা হয়, অথবা পেডিয়াট্রিক এই টাইপ হ্যাঁ, পেডিয়াট্রিক ফলিক ক্যাথেটার দিয়ে করা যায়। আমরা এই ডিএমসিতে ফলিক ক্যাথেটার দিয়ে আমরা করতে পারছি। ফলিক ক্যাথেটারটা সুতরাং এখানে আমার বক্তব্য হলো তুমি এখানে যে কোনো কিছু দিয়ে করো। এই তিনটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে এমআর সিরিজ আর ক্যানোলা। হ্যাঁ, যে লিচ উইলকিনসন যাই বলুক, হ্যাঁ, তো এমআর সিরিজ এমআর ক্যানুলাটাই হচ্ছে আসলে সবচেয়ে ভালো। আর যদি না হয় পেডিয়াট্রিক একটা ফলিক ক্যাথেটার দিয়ে তুমি করতে পারো। পেডিয়াট্রিক ফলিক ক্যাথেটার ভিতরে ঢুকাইলে একটু অল্প একটু দিয়ে এখানে একটু সার্ভিক্সের এখানে করে দিলে এটা রেজাল্টটা ভালো পাওয়া যায়। মানে আমরা নিজেরা করে দেখছি যেটাতে ভালো হয়। মানে আমরা করতাম না, আমাদের সময় যারা মহিলারা ছিল। এই বেলুনিং সিস্টেমটা তো স্যার এই দুইটাতে নাই, এমআর কেন না? নাই, এই জন্য এটা হচ্ছে কি যে রিফ্লাক্স হয় না। এটা যদি তুমি ওখানে দিয়ে সার্ভিক্সে দিয়ে একটু অপেক্ষা ডাইরেক্ট করে আটকে দাও, দিয়ে যদি তখন পুশ করো, তখন এটা খুব ভালো কাজ করে। এবং এটা একটা প্রুফ, আমরা এটা করে দেখছি যে এটা কাজ করে। ঠিক আছে, যাবো না, এবং এটাই হচ্ছে বেটার কাজ। এবং এটাতে একটা সুবিধা কি, এটাতে ইনজুরি হওয়ার চান্স সবচেয়ে কম। বুঝতে পারছো? যদি নিজে হাতে কোনদিন করো তাহলে ক্যাথেটার দিয়ে ট্রাই করো। নিজের অভিজ্ঞতাটা দাও, আমার সাথে বেঁচে থাকলে শেয়ার করবো স্যার, কোনটা ভালো বললাম, কোনটা ভালো হলো। ম্যাডাম বড়জওয়ান ম্যাডামকে দেখছি যে এটা দিয়ে করতে এমআর ক্যানোলা। এমআর ক্যানোলাতে ম্যাক্সিমাম লোক করে, কিন্তু এমআর ক্যানোলাতে ইনজুরি গোলসালন দিয়ে সার্ভিসটা করে। ক্যানোলা দিয়ে বাংলাদেশে আমরা সবচেয়ে বেশি প্রচলিত হচ্ছে এমআর ক্যানোলাতে। আর এটা হলো পেডিয়াট্রিক ফলিক ক্যাথেটারটা হচ্ছে যে তুমি যদি ইনজুরি না করতে চাও, এটাও একটা খুব ভালো। কিন্তু স্যার একদম যদি সার্ভিক্সে আমি এই বেলুনটা রাখি, এটার ভিতরে তো স্যার পানি অথবা বাতাস কিছু একটা থাকবে, কিন্তু সেটা তো তার ছবিতে চলে আসবে স্যার, সার্ভিক্সের মধ্যে চলে আসবে না ছবিতে। না, সার্ভিক্স তো আমি তো দেখবো সাধারণত হিস্টোসালপিং দেখি তো আসলে ফ্যালোপিয়ান টিউব দেখার জন্য। বেসিক্যালি ইউটেরাস তো আমরা আল্ট্রাসাউন্ডে এবং এমআরআই কনজেনিটাল অ্যানোমালি থাকলে তো আমার সার্ভিক্সও একটা দেখা যায়। কনজেনিটাল অ্যানোমালির জন্য আমরা হিস্টোসালপিং করি না এখন আসলে, এমআরআই করি। হ্যাঁ, তো এখন আসলে ফ্যালোপিয়ান টিউবের জন্য এইগুলো করা, কথাটা বুঝতে পারছি। আর মনে রাখতে হবে যে সবচেয়ে ভালো সার্ভিক্যাল ক্যান্সারের সবচেয়ে ভালো হচ্ছে টিবিএস ইজ দ্য গোল্ড স্ট্যান্ডার্ড। ঠিক আছে, তাহলে তুমি অবশ্যই এই করবা না, হিস্টোসালপিং কোনো এটা কোনো কিছু না। ঠিক আছে, তাহলে তুমি নিজে করে দেখবা কোনটাতে বেটার হয়, যদি এটা থেকে ইনজুরি অনেক কম হয়। ঠিক আছে, তাহলে প্রথমে আমি দিলাম তো ফ্যালোপিয়ান টিউবের প্রথমে একটা আর্লি ফিলিং অফ ইউটেরাস করবা। তুমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলা না, আর্লি ফিলিং এ অল্প একটু কেন করবো? কারণ আমি ডাইরেক্ট কন্ট্রাস্ট দিচ্ছি, ডাইলেট করে দিচ্ছি না। ফলে যদি আমি বেশি কন্ট্রাস্ট দিই, তাহলে দেখা যাবে যে কোনো একটা প্যাথোলজি থাকলেও এটা অবসকিউর হয়ে যাবে। ওকে বুঝাইতে পারলাম ব্যাপারটা? যেহেতু এখন গাঢ় জিনিস দিচ্ছি, তো সেই জন্য যেমন এটার ভিতরে যদি কিছু থাকে অবসকিউর হয়ে যাবে। এই জন্য আমরা আর্লি স্টেজে প্রথমে আর্লি একটা ফিলিং ফেজে দেই, তারপরে ইউটেরাস যখন ফুললি ডাইলেটেড হয়, তারপর যখন ফ্যালোপিয়ান টিউবটা জাস্ট ভিজুয়ালাইজ হয়, আর তারপরে যখন স্পিলেজ হয়, এই চারটা স্টেজে ফ্রি স্পিলেজ হয়। তখন এই চারটা স্টেজের চারটা ছবি নেই। আমি যদি দেখাই, তাহলে কি বাবা, তোমার গাড়িটা তো হয়ে গেল, কান্না করছে। গাড়িটা বলছে আমাকে খালি এত মারছে কেন? কি বলছে? তুমি তো গাড়িকে তখন কি বলবা? গাড়িটাকে তোমার অ্যান্সারটা কি? সরি গাড়ি বলো। ও বলছে সরি বাটি। হ্যাঁ, ঠিকই বলছে। তো খেলাধুলা করতে ভালো, তাও টিকটকে রাত্রিদিন রাতটা। আচ্ছা, তাহলে এইবার বোঝা গেল এই যে প্রাথমিকভাবে যখন অল্প একটু গেল তখন ছবি দিবা, তারপর যখন পুরাটা গেছে তখন ছবি দিবা, তারপর যখন এই পুরা ফ্যালোপিয়ান টিউবটা গেছে তখন দেবা, তারপর স্পিলার হচ্ছে কি। এবার বোঝা গেল চারটা ফ্লোরোস্কোপি দিয়ে চারটা। তাহলে এই চারটা ছবি আমাকে তুলতে হবে, বুঝাইতে পারলাম? তাহলে এই চারটা ছবি তুললেই তোমার সব বিষয়ে
তখন স্যাররা একটা ছবি দেয়, স্যাররা একটু ছবি দেয়, এটা এটা কি, এটা 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 কোন স্টেজে, এটা যে থার্ড যখন কেবল এটা এটা হয়েছে না, স্পিলেজের আগে। হ্যাঁ, আর এটা এটা ই হয়েছে, এখানে স্পিলেজ হয়ে গেছে। আচ্ছা, এখন দেখাবে যে কিছু এই যে এখানে যে এগুলো কি, ইন্ট্রাভেসেশন, ভাস্কুলার ইন্টারভেনশন। তাহলে ভাস্কুলার ইন্টারভেনশন তো আমি জিজ্ঞেস করবো এটা আর্টারি না ভেইন? হার্টের দিকে যাচ্ছে, তাহলে ভেইন। হার্টের দিকে গেলে ভেইন, ঠিকই বলছো, হার্টের দিকে। যদি হার্টের উল্টা দিকে যেত আর্টারি। তারপর জিজ্ঞেস করবো যে তুমি যে এটা যে কনফার্ম হইবা কেমন, যেটা সত্যি সত্যি আমি এটা তো ইউরেটারও হইতে পারে, তখন কনফার্ম হওয়ার জন্য আমি 3 থেকে 5 মিনিট পরে আবার একটা ছবি তুলবো। ইউরেটারও হতে পারে, হইতে পারে না, হইতে পারে না কোনো কিছুতে জায়গা, যেমন একটা জায়গার ছবিটা দিবে যে যে জায়গাটা তোমার ইউরেটারের কাছে গেছে, এটা ইউরেটার থেকে অনেক দূরে, কিন্তু এমন একটা ছবি জায়গা দেখাবে যেটা ইউরেটারের কাছে গেছে, তখন বলবো যে স্যার আমি 3 থেকে 5 মিনিট পরে ছবি তুলবো। তখন কি হবে, ব্লাড হলে ব্লাড থেকে চলে যাবে, তাই না? তখন আর পাওয়া যাবে না, 3 থেকে 5 মিনিট পরে ভেসেলে আর পাওয়া যাবে না। বুঝতে পারলাম? তাহলে এই 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 ছবিটা স্যাররা দিয়ে তখন এই যে ছবিটা তোমাদের দিবে, দেখো যে সেটার সাথে ভাস্কুলার ইনভেশন আছে, বুঝতে পারছো? তো ভাস্কুলার ইন্টারভেসেশন বলে, ভাস্কুলার ইন্টারভেসেশন। ওই তখন ওই ইন্টারভেসেশনের নিয়ে তখন এই যে 3টা কোশ্চেন, এই 3টাই ভাইভাতে জিজ্ঞেস করো। যাবো? আচ্ছা, তাহলে কমপ্লিকেশনের মধ্যে পেইন আমরা জানি। তাহলে এখানে একটা কথা বলি যে আরজিএসি পরীক্ষা করার আগে আমরা অ্যান্টিবায়োটিক, পরে অ্যান্টিবায়োটিক দিই, আর এটা আগেই দেওয়া লাগে, এটাকে আগে দিতে হয়। এটা আমরা আগেই দিয়ে দেই একটা অ্যান্টিবায়োটিকের কোর্স। এটা এই যে পার রেক্টাল মেট্রোনিডাজল ওরকম দেই নাকি আগে থেকে খাই ওরালি যদি সে পার টলারেট করতে রেক্টাল পারে মেট্রোনিডাজল দেয়। এরকম একটা লেখা দেখছি। পার রেক্টাল দেওয়ার কি দরকার? তুমি পার রেক্টাল তারপর মেট্রোনিডাজল, দরকার নাই তো। তুমি সরাসরি মুখে খাওয়া দিলা, তুমি তো 2 দিন আগে থেকে আর আগের দিন খাওয়া আগে খাওয়া দিলা, তাই না? এটাই সবচেয়ে যেটাই বলবা সেটা রোগী একটা মানুষ, তো সুতরাং তাকে মানুষ হিসাবে ট্রিট করবা। তো তো এটা একটা পেইন কেন হয়, তখন সাদা জিনিস হয় পেইন কেন হয়, তখন বলতে হবে স্যার পেইন 2টা কারণে হয়। একটা হলো তুমি এটাকে তোমার তুমি ভালো করেই করছো কিন্তু তারপরে পেইন হয়, 2টা কারণে। একটা হচ্ছে যে ইউটেরাইন যে ক্যাভিটিটা থাকে সেটা নর্মালি কি স্ট্রিট লাইটটা আটকানো থাকে, এটাকে যখন আমি ডাইলেট করি তখন ওই স্ট্রেচিং এর কারণে পেইন। আরেকটা পেইন হলো যে ফ্রি স্পিরাল যখন কন্ট্রাস্টটা যেমন যে পেরিটোনিয়ামটা গুতাগুতি করে, তখন এই পেরিটোনিয়ামটা সেই কারণে পেইন হতে পারে। তাহলে পেইনের এটা একটা কারণ। ইনফেকশনের কারণ তো আগেও ইনফেকশন থাকতে পারে, এই ঘটনার থেকে ইনফেকশন হতে পারে। আর ইনজুরি তো বললামই, ইনজুরি পারফোরেশন একটা কমন ঘটনা, ইন্টারভেসেশন দেখাইলাম, হাইপার সেন্সিটিভিটি রিঅ্যাকশন দেখাইলাম। তাহলে তোমার এই জিনিসগুলো, তাহলে এখানে প্রিভেনশন হচ্ছে যে আগের থেকে একটা অ্যান্টিবায়োটিক মেথডোলজি কারণ আমরা এই 2টা একসাথে দিই, যে দিয়ে তাকে ট্রিট করে তারপর ঠিক আছে। যাব? আচ্ছা, আজকে আরেকটা ডিলিভারি বাকি আছে, পড়াবো, পড়তে চাইলে পড়াবো। টিটিভ করান যে পরীক্ষার পরে পড়ান স্যার, বাসায় যে করতে আমার আছে প্রতিদিন পরীক্ষা। দুইটা অল্প 2টা দিন পরে দিই, কারণ পরে আবার স্যার পরীক্ষার পরে একটু স্যার ওই যে এমআরটা একটু পড়াবেন নাকি, যে নিয়ে শুরু করে তুমি যাব। এখন হলো এক্সামিনার, এখন আমি আগামী ওরা রোটেশনে যাওয়ার আগ পর্যন্ত আমি ওরা যা চাইবে, মানে ওই যে ওরা যারা ডিএমআরডি যারা যেখানে ল্যাকিং আছে আমি সেটাই পড়াবো। আমি এটাই চাইতেছি যে ল্যাকিং মানে যেভাবে পড়তে চাই। এই সবাই বোধহয় টায়ার্ড হয়ে গেল না? তাহলে ভিডিওটি সিস্টেমের মোটামুটি আমরা কভার করেছি, শুধু নেক্সটটাও পড়াই দিছি। এখন শুধু এই ভিডিওটা একটু চ্যানেল বাকি আছে। তো ভিডিওর প্রসিডিউরের মধ্যে আমাদের একটা হলো পোস্ট অপারেটিভ টিটিভ করার যেটা আছে, হ্যাঁ, এই টিটিভ সার্ভার দেয়। তো সার্ভার দিলে প্রথমে কোশ্চেনটা দেয়
যে টি টিউবটা এরকম না, টি টিউবটা এরকম যখন পলিসিস্টেকটমি করে, এখন ওপেন পলিসিস্টেকটমি খুব রেয়ার। তো সুতরাং পলিসিস্টেকটমি যখন করে তখন এটা কি করে, তোমার এই গলব্লাডার, এখন তো এগুলো হয় না, কিন্তু তারপর সাবজেক্ট আছে খুব রেয়ার। তো এই গলব্লাডারটা কেটে ফেলে দিচ্ছে, এখানে সিস্টিক ডাক্টটা কেটে দিচ্ছে। এই সিস্টিক ডাক্টের সাথে আধা সেন্টিমিটার, কমপক্ষে যেন আধা সেন্টিমিটার নিচে টি এর মাথা থাকে, ঠিক আছে? এমন ভাবে করে ওরা এই টি টিউবটা লাগায় দেয়। সিস্টিক ডাক্তার আধা সেন্টিমিটার নিচে, মিনিমাম আধা সেন্টিমিটার, মানে আরো নিচে দিলেও অসুবিধা নেই, মিনিমাম আধা সেন্টিমিটার, কারণ এখানে থাকলে এটা ব্লক, মানে হয়ে যেত, ব্লক হয়ে যেত। সেই জন্য কমপক্ষে আধা সেন্টিমিটার নিচে এইভাবে তাহলে ড্রেন হলো না কিছু ওখানে চলে না, ওখানে ড্রেন করবে কি, গলব্লাডার তো নাই। হ্যাঁ সেটাই। তারপরে ওইটা মানে মাথাটা যাতে আটকায় না যায়। তাহলে এখানে টি টিউবটা দেওয়ার পরে টি টিউব থেকে তো নর্মালি ড্রেন হতে থাকে। কোশ্চেন স্যাররা জিজ্ঞেস করে কখন আমরা করব, তাই না? এটা না পারলে স্যাররা খুব মাইন্ড করে, কখন করব? 10th পোস্ট অপারেটিভ ডে, 7 থেকে 10 দিন, মানে 7 থেকে 10 পিওডিতে আমরা করি। কিন্তু দিয়ে তো রাখবো যে পার অপারেটিভ, এর পরে দিয়ে রাখবো, কিন্তু আমরা টি টিউব কোন যে ব্যায়াম করব, তখন এই স্যাররা তুমি করছো কিনা এটা জানার জন্য স্যাররা একদম খুব খুঁটে জিজ্ঞেস করে যে তোমার টি টিউবটা কিভাবে করবা, ঠিক আছে? তাহলে এটা তো ড্রেনেজ হচ্ছে, ড্রেন হচ্ছে, লাগাই দিচ্ছে পাইপ দিয়া। যখন তুমি করার নিয়মটা হলো কি দিয়ে আগে দিয়ে আটারি দিয়ে তো বন্ধ করে দিয়েছে। তাহলে ও দেখছে, তাহলে ও সাররা জানতে চাই। তাহলে 7 to 10 পিওডি আমরা আয়ের বঙ্গেরও 10 to 20 to 30 ml আমরা মানে একটাতেই হয়ে যায়। হাইপারসেন্সিটিভ রিঅ্যাকশন আর দুইটা জিনিস না, biliary লিকেজ আর রেসিডুয়াল, এই দুইটা জিনিস আমরা করতে হবে, ঠিক আছে? তো বোঝা গেল? তো এখন আমি যদি করি, আমরা কি করি, কন্ট্রাস্টটা দেওয়ার আগে আমরা কি করি, টান দিয়ে আগে বাতাসটা সব বের করি, ওই টি টিউবের মাথার সাথে দেই, আমরা কি দেই, সিরিঞ্জ দেই, সিরিঞ্জ লাগায় এইভাবে টানা ভিতরে ময়লা এবং গ্যাস বের করি। তারপরে কি করে, টানা অবস্থাতেই যখন বের হয়ে টানা অবস্থাতেই আমি আর্টারি দিয়ে ক্ল্যাম্প করে দিই। এটা শিখতে হবে, টানা অবস্থাতেই আর্টারি দিয়ে ক্ল্যাম্প করি। তারপরে একটা তো 50 সিসি সিরিঞ্জ নিছি, তাই না? এই সিরিঞ্জের মধ্যে সুই আছে, নিডেল আছে, এই নিডেল দিয়ে টি টিউবকে পিয়ার্স করি, বুঝতে পারছো? আর্টারি তো লেগে দিচ্ছি যাতে বাতাস না ঢোকে, বুঝাইতে পারলাম? কারণ বাতাস ঢুকলে তোমার ফলস আসবে, তখন ওইখানে আমরা একটা ইনজেকশন দিই, সিরিঞ্জটা দিয়ে আমরা তখন আস্তে আস্তে পুশ করি, বুঝাইতে পারলাম? পুশ করে আমরা তারপরে তো পরীক্ষা, এবং পুশ করার পর দুইটা ভিউ নিতে হয়, একটা হলো এপি আর একটা হলো রাইট পোস্টেরিয়র অবজেক্ট। তাহলে ক্ল্যাম্প করে তারপর ক্ল্যাম্প যখন করার পরে তো টি টিউবের মধ্যেই সিরিঞ্জের সুইটা দিয়ে পিয়ার্স করে তারপরে কন্ট্রাস্ট দিলাম। কন্ট্রাস্ট দিয়ে এখানেও এমসিও তো যেমন আরপিও ভিউ, তখন এখানেও আরপিও ভিউ, ঠিক আছে? তাহলে এপি এবং আরপিও ভিউ, ঠিক আছে? রাইট পোস্টেরিয়র অবজেক্ট ভিউ করতে হবে। তাহলে এখানে এটা প্রথমে একটা এপি এবং আরপিও, তারপর 5 মিনিট পরে আবারও একটা এপি একটা আরপিও ভিউ, বোঝা গেল? তাহলে 5 মিনিট পরে আবার, তাহলে মোট 4টা ফিল্ম, বোঝা গেল? এটা আমরা ডিএমসি তে তাই করতাম। এই যে এখানে এটা হলো আফটার 5 মিনিটস, ঠিক আছে? এপি এবং আরপিও, তাহলে মোট আমার কয়টা ভিউ, কয়টা ছবি আসলো? 4টা ছবি, ঠিক আছে? তাহলে এখানে মোটামুটি আমাদের যে তাহলে এখানে ওই তোমার জিজ্ঞেস করছিল যে পিটিসির সাথে যে ডিফারেন্স, জি স্যার, এটা সিভিটি তে থাকে না, পেরিফেরাল। তারপরে যে টি এর মাথা কোনটা কোথায় থাকে এটা স্যার শুনছে, এটা কি স্যার ওই যে আধা সেন্টিমিটার নিচে থাকবে, এটা স্যার অ্যানসার? একটা তো স্যার কমন হেপাটিক ডাক্ট থাকবে আর একটা কমন বাইল ডাক্ট থাকবে, একটা থাকবে কমন বাইল ডাক্টে, আর একটা থাকবে পেরিফেরাল যে কোনো ডাক্টে, যে কোনো একটা ডাক্টে হলো। ওইটাই স্যার জিজ্ঞাসা করছে, টি এর দুইটা মাথা কোনটা কোথায় থাকে? দুইটাই সিভিটি তে থাকে, দুটোই সিবিডিতে, তাই না? আমি তো স্যার তাই জানি, তাই বলছিলাম স্যার পছন্দ নেই। দুইটা সিভিটি থাকবে, কিন্তু ওইটা সিস্টিক ডাক্টের 1/2 সেন্টিমিটার নিচে থাকবে। ওই কথাটা শুনতে চাইছে, আচ্ছা কথাটা বুঝতে, এই যে এখানে সবই সিভিটির মধ্যেই থাকবে, সিস্টিক ডাক্টের থেকে পার্থক্য কোনটার সাথে করতে বলছেন? সেন্ট্রাল ওই যে পিটিবিডি আছে না, পিটিবিডি ওইটার সাথে, ওটা কোথায় থাকে? সেন্ট্রালি দেখা যায়, এটা পেরিফেরালি দেখছো না, জিনিসটা লিভারের থেকে দূরে দেখছো,
এই যে তাই না, যে লিভার কোথায়, আর এটা লিভারের পেরিফেরালি, এই যে লিভারের এই জায়গায় ছায়ার পেরিফেরাল, আর ওটা সেন্টার লিভারের ভিতরে সেন্টার দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবা। তাহলে বোঝা গেল। তাহলে এইটা হলো তোমার একটা নর্মাল একটা ছবি, একটা অ্যানাটমি। ওকে, তাহলে আমরা ডিএমসি তে ওই একই, আমরা এখানে কোনো দাগ ঢাক করি না, এইভাবেই করি, অর্থাৎ 4টা ফিল। বুঝে গেল? 4টা ফিল, শুরুতে 2টা এপি এবং আর রাইট পোস্টিরিয়র অবলিক, আবার 5 মিনিট পরে এপি এবং রাইট পোস্টিরিয়র অবলিক। তাহলে মানে ওই নর্মাল আমরা কোনো ডিফার করব না। বুঝে গেল? ওকে, এখন পার্কিনসন্স ট্রান্সহেপাটিক কোলনজিকাল, এটা নিয়ে স্যাররা অনেক ঘাপায়, অনেক কিছু জানতে চায়। তবে সবচেয়ে বড় কথা, এটা কি নিডল ইউজ করে? শিবা নিডল। এই জিনিসটাই ওদের চিবা নিডল, চিবা চিবা ইউনিভার্সিটি জাপানের, তার নাম অনুসারে শিবা, জাপানের চিবা উচ্চারণ শিবা ইউনিভার্সিটি। কিন্তু সাদা চিবা আসলে জাপানিরা উচ্চারণ খুব কম করে। চিবা নিডল কালী বর্ষাও তো বেশি। শিবা নিডল 22G 18 সালে, এটা জানতে চাই কত জি অমুক। তো 18 সেন্টিমিটার, এইটা স্যারদেরকে প্রিয় করছে। প্রিয় মানে উত্তর কতটুকু লম্বা? এই এত 18 সেন্টিমিটার লম্বা, ঠিক আছে। আর 12G 18 সেন্টিমিটার, তাই না? 22G 18 সেন্টিমিটার লং, দুইটা মিলায় 40। আমি এটা মনে রাখছি যে একটা 22 একটা 18, দুইটা মিলায় 40। তো এইটাই আর কি, 22G আর হলো 18 সেন্টিমিটার। 18 সেন্টিমিটার। তাহলে এখানে দেখো একটা ইনজেকশন একটা হলেই হলো। কিন্তু এটা পরীক্ষার আগে কতগুলো জিনিস আমাকে ব্লিডিং টাইম, এই যে ব্লিডিং প্লেটলেট টাইম, প্রথম টাইম, এগুলো আমরা আগে দেখে নিব। কারণ আমরা যদি পিয়ার্স করি ব্লিডিং কন্ট্রোল না হয়, আর একটা অ্যান্টিবায়োটিক আমরা দিয়ে নিব, ঠিক আছে। 6 ঘন্টা কিছু খাবে না। আর কয়েকটা জিনিস আমরা ব্লিডিং টেন্ডেন্সি এবং বিলিয়ারি ট্র্যাক্টের ইনফেকশন বা হাইড্রোটিসিস, এগুলোটাকে আমরা করবো না। বুঝে গেল? আর এটা ইন্ডিকেশন অবস্ট্রাকটিভ জন্ডিস, পোস্ট পলিসিস্টেমি সিনড্রোম, বাইল লিকেজ, এগুলো তো যে এটা ছবি তুলে নিতে পারি তোমার কাছে। আচ্ছা, বুঝে গেল? তো মনে রাখতে হবে ওইটাই আর কি, 22G আর হলো 16G। তো জিনিসটা কি করে? জিনিসটা হলো আমার মিড এক্সিলারি লাইনে এখানে একটা মেটালিক মার্কার নেই, হ্যাঁ। আর আমি এইখানে দেখো, তাহলে আমি দেখাই এই আমার বাবুটাকে তো মেরেই ফেলা হলো গাড়ির নিচে। আচ্ছা, তাহলে এখানে মিড এক্সিলারি লাইনে এখানে একটা করে, হ্যাঁ, এখানে একটা মেটালিক পয়েন্ট মাঝামাঝি, ইন্টারকোস্টাল স্পেসের মাঝামাঝি। কারণ কি, নিচে উপরে দিলে নিউরোভাস্কুলার মার্কিং এইগুলো বান্ডলগুলো ইনজুরি হবে। তাহলে মাঝামাঝি একটা, হ্যাঁ, আপার বর্ডার অফ দ্য লোয়ার লিব, ভালো বলছে। তাহলে আপার বর্ডার অফ দ্য লোয়ার লিবে ওইভাবে ইনজুরি করতে হবে, করে ওই জায়গাটাতে একটা মার্কার নিবা। আর একটা মার্কার নিবা এই যে জিফয়েড প্রসেসে, হ্যাঁ, এই যে জিফয়েড প্রসেস, ঠিক আছে। এখানে একটা 2টা মার্কার হলো না? 2টা মার্কার হলে কি রেডিও ওপেক হলো। এখন এটা দিয়ে ওই মার্কারের দিকে তোমাকে মুভ করতে হবে। এই শিবা নিডলটা ঢুকাই দিয়ে থাকবা দিয়া এইদিকে যখন যাও, তাহলে দেখবা যে একটা পর্যায়ে যা দেখা যাবে যে ফ্লোরোস্কোপি আন্ডারে যখন দেখতে হয়, তখন দেখবা যে এক সময় যে ওইটা মানে কাছাকাছি যে একটু পুশ করলে দেখা যায় ভেসেলে চলে গেছে। ভেসেল না, ওই ইয়েতে ডাক্টে চলে গেছে। স্যার কি জিয়ে দিয়ে করে না লোকাল এটা তো সোনোগাইডেড করে স্যার। এই যে এখনো ভালো একটা কথা, সেই জন্য আমি একটু শ্রাবণীকে পড়াইতে ইচ্ছা করে। কারণ শ্রাবণী একটু পড়া, এটা এখন আল্ট্রাসোনোগাইড, এখন আল্ট্রাসোনোগাইডে যদি পপুলার হচ্ছে, এবং আল্ট্রাসাউন্ড দিয়ে ওরা ওই জায়গাটাকে করে, তো ওইটা ওই বরাবর দিয়ে মানে আল্ট্রাসাউন্ড দিয়ে গাইড করাটা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। এবং এখন পৃথিবীতে খুব রেয়ারলি গাইড করে ফ্লোরোস্কোপি গাইড। এখন জাস্ট এই 2টা মার্কার 2টা জায়গা দিয়ে ওইভাবে পুশ করে আর আল্ট্রাসাউন্ড দিয়ে দেখে যে কোনো একটা, সাধারণত যে কোনো একটা হেপাটিক ডাক, যে কোনো একটা মানে পেরিফেরাল একটা ব্রাঞ্চে যদি আসে, তাহলে আমরা তাহলে যদি আলট্রাসোনোগ্রাফি করে, মানে তখন আমি মানে বুঝবো কিভাবে যে কোনটা
টোটাল পেনে আমি ঢুকতে মানে বাইরে ঢুকতেছি কিনা এটা বাইল ডাক্তার চেহারা দেখে বুঝতে পারবে বাইল ডাক্তার ঢুকলো কিনা, বাইল ডাক্তার চিনতে পারবে। মাইল লাগতো স্যার ডায়ালেটেড তো ছাড়া স্যার, তো আমি তো না হয় অত চিনলাম, ভালো না কিন্তু বোঝা যায় না। ফ্লুরোস্কোপিক্যালি স্যার তো চিনার ডায়ালেটেড কোনো যখন উপায় আছে? যখন ফ্লুরোস্কোপিক্যালি তো দেওয়ার পরে যদি কন্ট্রাস্ট দেওয়ার পরে যদি সাথে সাথে সব দেখো যে ডাক্তারের মধ্যে গেলে তো সব ডাকগুলো কন্ট্রাস্ট দিয়ে বুঝবো আমি। বুঝেছি। আর তুমি আল্ট্রাসাউন্ডে তো তুমি এমনি, কারণ এটা অবস্ট্রাকটিভ জন্ডিসে করে, এমনিতে তো দেখা ও, যাবে তখন তো ডাইলেটেড ডায়ালেটেড থাকবে আর ভিতরে স্লাস মাস দিয়ে ভরা থাকে। জি স্যার। বুঝতে পারছো? যখন এইরকম ও, তাহলে তো আমি দেখেই তাহলে তো আলট্রা দিয়ে দেখে Very বোঝা good. যাবে। এগুলো করতে হবে। ইন্টারভেনশন ইজ দ্য আগামী যুগের। ইন্টারভেনশন যে করবে সে হলো স্মার্ট রেডিওলজিস্ট, আর যে ইন্টারভেনশন পারে না সে হলো আনস্মার্ট রেডিওলজিস্ট। বুঝছো? এটা হয়েছে পেটে দেখতে পাচ্ছ নিচে আর নিচেটা। হ্যাঁ, ঠিকই বলছো, ঠিকই বলছো। দেখো পেটের মধ্যে সুই ফুটাচ্ছে, সো সো ক্রুয়েল। তো ঠিক আছে না? ঠিক আছে। ঠিক আছে, ঠিক নাই, ও হাসতেছে কেন? এটাকে ঠিক আছে বলছে না, কি বলবো মা? বাবা, গড ইজ নট কাইন্ড। এখন গড যদি অসুখ দেয় আমরা তাকে তো বাঁচাতেই হবে, কারণ দ্য ওয়ার্ল্ড ইউ আর লিভিং ইজ নট পারফেক্ট, দ্যাটস দ্য প্রবলেম। হ্যাঁ, এই যে দুনিয়ায় পৃথিবীতে আসছে কিছু কেউ পারফেক্ট না। অনেক ভদ্র ছিল। আচ্ছা, তাহলে এখানে দেখো, এখানে যে টিউবটা দিছে, ক্যাথেটারটা দিছে, এটা অনেক অনেক ইয়েতে না, অনেক উপরে, লিভারের ভিতরে না, আর ওইটা ছিল লিভারের নিচে বাইরে। তাহলে এখানে ক্যাথেটার পজিশন দেখে বুঝতে পারো টিউবটা হলো বাইরে আর এটা হলো ভিতরে, সেন্ট্রাল। এটাই স্যাররা জানতে চায়। তো এটা দিয়ে তুমি আলটিমেটলি বুঝতে পারছো? তো দিয়ে এটা করা যায়, এবং এটার ভিতর দিয়ে যখন দেওয়ার পরে শিপা নিজল দিয়ে ওইটাকে গাইড করে, এখানে গাইড ওয়ার দিয়ে কি করা হয়, এখান থেকে ক্যাথেটার দিয়ে দেয়। কারণ ওই যদি অবস্ট্রাকটিভ জন্ডিস হয়, অনেক রোগী তো বাঁচে না, তাই না? সেগুলোকে জাস্ট প্যালিয়েটিভ কেয়ারের জন্য এটা করা উচিত। তাহলে মনে রাখো, কোলঞ্জিওকার্সিনোমা, আমার শাশুড়ি মারা গেছে, তা আমি তখন আসলে তখন এগুলো ছিল না বাংলাদেশে, আমরা তখন অনেক আগের কথা। উনি তো বিলিরুবিন বাড়তে যে কষ্টটা পাইছে, তো সেটা অমানবিক। বিলিরুবিনের পাশে খিচুড়ি হয় না লাস্টে ব্রেনে, কানেক্টেড আছে। সেকেন্ড পার্ট অফ ডিউটেনামে চলে গেছে। হ্যাঁ, তো যাবে। তো এটা যাই হোক, এই ক্যাথেটার দিয়ে এখন এগুলো শিখতে পারলেই আমরা বলবো স্মার্ট রেডিওলজিস্ট। পৃথিবীর মধ্যে সবচেয়ে এখন আর্ন করে কারা? ইন্টারভেনশনাল রেডিওলজিস্টরা। ইন্টারভেনশনাল রেডিওলজিস্টদের হেলিকপ্টার থাকে, গাড়ি থাকে, এই আমেরিকাতে প্লেন থাকে, নিজস্ব প্লেন, নিজস্ব হেলিকপ্টার, এবং সি বিচে বাড়ি থাকে, অথবা লেক মিশিগানের পাশে বাড়ি থাকে। বুঝতে পারছো? তো ইন্টারন্যাশনাল রেডিওলজিস্টরাই হলো আমেরিকার সবচেয়ে, যারা ফার্স্ট হয় সেকেন্ড হয় স্ক্যান করে, ওরা সব ইন্টারভেনশনাল রেডিওলজি করে তারা। তাহলে এই তো